আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে রাহেনস ফিজিক্স কুইজের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ইন্টারমিডিয়েটের ফিজিক্স সেকেন্ড পেপারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সবচেয়ে মজাদার একটা চ্যাপ্টার। চ্যাপ্টারটি হলো ইন্টারমিডিয়েট ফিজিক্স সেকেন্ড পেপারের ফোর্থ চ্যাপ্টার, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। সো তড়িৎ অধ্যায়ের নামটা যদি আমরা একটু লিখি, তাহলে অধ্যায়ের পুরো একটা ওভারভিউ কনসেপ্ট আমরা পেয়ে যাব। তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। সো অধ্যায়ের নামটার ভিতরে এত ইম্পর্টেন্স কেন? এটা হলো ফিজিক্স সেকেন্ড পেপার, চ্যাপ্টার নাম্বার 4। চ্যাপ্টার নাম্বার 4 অধ্যায়টার ভিতরে একটা অধ্যায়ের পুরো ওভারভিউ কনসেপ্ট আমরা পেয়ে যাই। কেমনে? ফিজিক্সে অনেক রকমের কোর টপিকস আছে যেগুলোকে আমরা পড়ি, যেমন মেকানিক্স একটা টপিক, নিউটনিয়ান মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স, কাজ, ক্ষমতা, শক্তি, তারপরে ওয়েভস, থার্মোডাইনামিক্স, এইরকম অনেকগুলো কোর টপিকের ভিতরে একটা কোর টপিক হইল যে ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিজম। আসলে পৃথিবীতে ফার্স্টে আবিষ্কার হয়েছে ম্যাগনেটিজমই, তারপরে আসছে ইলেকট্রোম্যাগনেটিজম। সো ফার্স্ট যেটা আবিষ্কার হয়েছে সেটা হলো ম্যাগনেটিজম, এবং এর পরবর্তীতে অনেক বছর পরে আমাদের সামনে ধারণা আসছে যে আসলে ম্যাগনেটিজম একটা পার্ট, বাট ইলেকট্রোম্যাগনেটিজম আর একটা পার্ট। ইলেকট্রোম্যাগনেটিজম। সো ইলেকট্রোম্যাগনেটিজমকে যদি আমরা ভাগ করি, আসলে আমরা কয়েকটা জিনিস পাই। আসলে মেইনলি আমরা দুইটা জিনিস পাই, বাট দুইটার পাশাপাশি আমরা আরেকটা জিনিস পাই যেটা আমরা আসলে ফিজিক্সে আলোচনা খুব কম করি। সো ইলেকট্রোম্যাগনেটিজমের ফার্স্ট টপিক হইল ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স। সেকেন্ড আরেকটা টপিক নিয়ে আমরা পড়াশোনা করব, বা এই অধ্যায়ের যেটা আমাদের পড়াশোনা সেটা হলো ইলেকট্রোডাইনামিক্স। আরেকটা টপিক আছে সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা নিয়ে আমরা আসলে ফিজিক্সে খুব কম আলোচনা করি, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে আমরা জানি সেটা হলো আলো। আলো মূলত ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের আহ, বলা যায় সমকোণে অতিক্রমের ফলে সেখান থেকে নির্গত হয়, যেটা নিয়ে আমরা আসলে ফিজিক্সে খুব কম আলোচনা করি। আমরা কেমিস্ট্রিটা বেশি আলোচনা করা যায়, বাট এই দুইটা হলো মূলত মেইন কোর টপিক। আরও আছে মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা। সো ইলেকট্রোডাইনামিক্স আর ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স মানে ইলেকট্রন বা চার্জ সে স্টেবল, স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ চার্জ অ্যাট রেস্ট। অ্যাট রেস্ট, এইটা হলো ইলেকট্রোস্ট্যাটিক্সের পড়াশোনা। চার্জ যদি রেস্টে থাকে তাহলে কি হয়? সেখানে আমরা দেখছি কুলম্বের বল লাগে, সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, সেখানে বিভব আসে, সেখানে ডাইপোল মুভমেন্ট তৈরি হয়, ডাইপোল মুভমেন্টের উপর টর্ক প্রযুক্ত হয়, সেখান থেকে আমরা ইলেকট্রিক ফ্লাক্স পড়ি, ফ্লাক্সের পরে আমরা সেখানকার অ্যাপ্লিকেশন হিসেবে ক্যাপাসিটর তৈরি করি। সো এই জিনিসগুলো মূলত ছিল চার্জ যখন রেস্টে থাকে তখন। ইলেকট্রোডাইনামিক্সে আসার পরে আমরা দেখলাম চার্জেতে দুইটা কন্ডিশন হতে পারে। এক, চার্জ বা কিউ অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি, যেটাকে আমরা ড্রিফট ভেলোসিটি বলি। সো ড্রিফট ভেলোসিটি হতে পারে। আর দুই নাম্বার হতে পারে চার্জ কিউ অ্যাট রেটেড চার্জ অ্যাসেলারেটেড হইতে পারে। সো এই ক্ষেত্রে দুইটা কেস হইতে পারে, চার্জ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি হইতে পারে বা চার্জ অ্যাক্সেলারেটেড হইতে পারে। সো আমরা যখন কারেন্ট ইলেকট্রিসিটি চলতড়িৎ পড়ছি, সেক্ষেত্রে আমাদের পুরো অধ্যায়টা দাঁড়াইছিল মূলত চার্জ কনস্ট্যান্ট ভেলোসিটির উপরে, কারণ চার্জ তখন ড্রিফট ভেলোসিটিতে একটা সার্কিট প্যাথ করতো, সার্কিটকে কভার করতো। সো এই অধ্যায়ে আসে আমরা দেখব চার্জ ভেলোসিটিতে থাকুক কিংবা অ্যাক্সেলারেটেড থাকুক বা যেভাবেই থাকুক না কেন, সে তার চারপাশে কি কি ইফেক্ট, কি কি প্রভাব বিস্তার করে। সেই জন্যই এই অধ্যায়ের নামটাই ফার্স্টে আসছে যে তড়িৎ প্রবাহের চুম্বকীয়, অর্থাৎ তড়িৎকে প্রবাহ হইতে হবে, আদারওয়াইজ এই অধ্যায়টাই মিন করে না। সো অধ্যায়ের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জিনিস আমাদেরকে যেটা বোঝায়
তড়িৎ প্রবাহ হইতে হবে। এর কারণে কি ইফেক্টটা আসবে, যে ইফেক্টটাকে আমরা বলি চুম্বক ক্রিয়া, চুম্বক সৃষ্টি হবে। আরেকটা পার্ট হইল চুম্বকত্ব। এইটা মূলত আমাদের মেইন ম্যাগনেটিজমের পার্ট। সো চুম্বকত্ব যে পার্টটা, এটা আমাদের মূলত পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কার হয়, এবং কত আগে আবিষ্কার হয় এটা আসলে কেউ জানি না। তবে এতটুকু জানি যে গ্রিসে সর্বপ্রথম চুম্বকত্ব আবিষ্কার হয়। এবং গ্রিস এর সম্পর্কে হয়তো তোমরা ধারণা আছে যে গ্রিসে একটা রাখাল বালক ছিল যার নাম ম্যাগনেস। ম্যাগনেস একদিন মানে গরু ছাগল চড়াইতে চড়াইতে তার ক্ষেতের ভিতরে একদিন হঠাৎ করে তার একটা পাথরের সাথে পা আটকে যায়। তো পাথরের সাথে যখন সে পা আটকে যায়, তখন দেখে সে পাথরটা তার পায়ের স্যান্ডেলের একটা লোহাকে আকর্ষণ করতেছে। তো সেখান থেকে তিনি আসলে ধারণা করা হয় যে ওই পাথরটাকে তার নাম অনুসারে, যেহেতু সে ফার্স্ট খুঁজে পায়, তার নাম অনুসারে নাম দেওয়া হয় ম্যাগনেট বা চুম্বক। সেখান থেকেই মূলত এই ম্যাগনেটের ধারণা, চুম্বকের ধারণা, চুম্বক চলে আসতেছে আসতেছে এবং আমরা পড়তেছি। সো গ্রিসে মূলত চুম্বকের আবিষ্কার হয়। বাট চুম্বক নিয়ে যদি আমি বলি, সত্যিকার অর্থে চুম্বক নিয়ে সর্বপ্রথম গবেষণা স্টার্ট করে চীনা বিজ্ঞানীরা, চীন। এবং এইটা তোমরা যদি তোমাদের কারো প্যাশন থাকে পড়াশোনার, তোমরা আব্দুল গাফফারানি স্যারের লেখা একটা বই আছে কোয়ান্টাম মেকানিক্স, সেখানে চুম্বক কিভাবে আসলো, চুম্বকত্ব ম্যাগনেটিজম কিভাবে আসলো, এর উপর একটা ইতিহাসের একটা অধ্যায় দেয়া আছে, চ্যাপ্টার নাম্বার 3-তে মেবি। একই সূত্রে গাঁথা নামক একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে এটা বিশাল আঙ্গিকে লেখা আছে। সো চীনা বিজ্ঞানীরা এটা নিয়ে সর্বপ্রথম গবেষণা করে। সো গ্রিসে আবিষ্কার হচ্ছে, গ্রিসরা কিছু করে নাই, গ্রিসরাই করছে সব কিছু। গ্রিসে ম্যাগনাস বালকের পরে যে মানে পণ্ডিত সর্বপ্রথমে চুম্বক নিয়ে গবেষণা স্টার্ট করে, সে বিজ্ঞানীর নাম ছিল বিজ্ঞানী থ্যালেস। বিজ্ঞানী থ্যালেস কি করেন, চুম্বক নিয়ে আসলে গবেষণা স্টার্ট করেন। কারণ চুম্বক মানে তখনকার ধারণা ছিল যে আকর্ষণ, কোনো একটা জিনিসকে আকর্ষণ করলে সেটা চুম্বক। সো থ্যালিস কি করেন, মূলত খুব মজার কাহিনী। সে পাইন গাছ থেকে একটা আঠা বের হয়, আমাদের সময় এখন আমরা এসে সেটাকে বলি রেজিন, তোমরা হয়তো নাম শুনে থাকবে। তখনকার সময় সেটাকে বলা হতো অ্যাম্বার, এবং এটা অনেক শক্ত হয় দেখে বলা হতো অ্যাম্বার পাথর। সো এই অ্যাম্বার পাথরের সাথে সে রেশম কাপড়ের ঘর্ষণ করে, মানে ঘষায়। ঘষা দিয়ে দেখে যে রেশম কাপড় এবং অ্যাম্বার পরস্পরকে আকর্ষণ করতেছে। সো রেশম কাপড় আর অ্যাম্বার পরস্পরকে আকর্ষণ করে। সো তিনি তখন বলেন যে রেশম কাপড় এবং অ্যাম্বার, তাহলে এরা যেহেতু আকর্ষণ করতেছে, তার মানে এরাও ম্যাগনেট। বাট এটা কি ম্যাগনেট? উত্তর হলো না, এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এই পাশ থেকে চার্জ স্থানান্তরিত হওয়ার ফলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে, এই জন্যই পরস্পরকে আকর্ষণ করতেছে, দ্যাটস ইট, এছাড়া কিছু না। বাট তখনকার মানুষ তারা এটা জানতো না, তারা আকর্ষণ মানেই ম্যাগনেট। ম্যাগনেটের যে আর একটা কোয়ালিটি আছে বিকর্ষণ, এটা কিন্তু অনেক পরে আসছে। তারা আগে দেখতো যে আকর্ষণ মানেই ম্যাগনেট। সো বিজ্ঞানী থ্যালেসের পরে আর একটা বিজ্ঞানী আসে, বিজ্ঞানী গিলবার্ট। বিজ্ঞানী গিলবার্ট করেন কি, তিনি শুধুমাত্র এই রেশম আর অ্যাম্বারকেই না, আরও অনেক রকমের কাঁচ, তারপর পাথর, আহ, কাঠি ইত্যাদি অনেক রকমের পদার্থকে ঘষাঘষি করেন, এবং দেখেন যে অনেক পদার্থ এর ভিতরে পরস্পরকে আকর্ষণ স্টার্ট করে দেয়। সো তিনি তখন দেখেন যে আরে না তো, আকর্ষণ তো আরো অন্যান্য পদার্থও করতেছে। এরপরে গিলবার্টের এই এক্সপেরিমেন্টের পরে বিজ্ঞানী একটা বিজ্ঞানী আছে, তোমরা নাম শুনে থাকবা, যে চার্লস দুফে। সো বিজ্ঞানী দুফে যে কাজটা করে, এটা মূলত একটা খুব বিজ্ঞানীদের মতো একটা কাজ ছিল। বিজ্ঞানী দুফে রেশমের সাথে কিছু কাঠি ঘষায়, এবং অ্যাম্বারের সাথে কিছু কাঠিকে ঘষায়। এবং এই গিলবার্টের পরে মূলত একজন বিজ্ঞানী ছিল যে ফ্রাঙ্কলিং। ওই ফ্রাঙ্কলিং বিজ্ঞানী মূলত একটা উক্তি করেন যে পৃথিবীর সকল পদার্থই ম্যাগনেট, যে প্রত্যেক পদার্থের ভিতরেই ম্যাগনেটিজম ধর্মটা আছে, যে চুম্বক ধর্মটা আছে। আয়দার কেউ আগে থেকেই প্রকাশ করতেছে, অথবা কাউকে ঘষা দিলে সে কোনো একটা পার্টিকুলার বস্তুর সাথে আকর্ষণ করবে। সো বিজ্ঞানী ফ্রাঙ্কলিং সেই কথাটা বলতো। কিন্তু দুফে দেখান যে আকর্ষণই মূলত মেইন বিষয় না। রেশম আর কাঠিকে যখন ঘষা দেওয়া হয়, পরস্পরকে আকর্ষণ করে, রেশম এবং কাঠি পরস্পরকে আকর্ষণ করে, খুব ভালো কথা। অ্যাম্বার আর কাঠি পরস্পরকে আকর্ষণ করে, খুব ভালো কথা। ইভেন রেশমের যে কাঠিগুলো ছিল, রেশমের ধরলাম এই 3টা কাঠি ছিল, এবং এই অ্যাম্বারের সাথে যে কাঠিগুলো ঘষা হয়েছে, এই যে কাঠিগুলো ছিল, 3টা কাঠি ধরলাম,
এই তিনটা কাঠি পরস্পরকে আকর্ষণ করে, কোনো প্রবলেম নাই, এরা পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু এই কাঠিগুলোর মাঝখানে এরা পরস্পরকে বিকর্ষণ করে। এটা কেন হইল? কাঠিরা পরস্পরকে বিকর্ষণ স্টার্ট করে। এখন সেটা আমরা জানি যেটা স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে, এটা সব কয়টা একই চার্জে চার্জিত হয়েছে, এই সব কয়টা কাঠি একই চার্জে চার্জিত হয়েছে, ফলে পরস্পরকে বিকর্ষণ করতেছে, কিন্তু সামগ্রিকভাবে এই কয়টা কাঠিকে আকর্ষণ করতেছে। সো বিজ্ঞানী চার্লস দুফে সর্বপ্রথম দেখান যে ম্যাগনেটিজমের ধর্ম আসলে আকর্ষণ না, আকর্ষণও হইতে পারে, বিকর্ষণও হইতে পারে। এবং এই চার্লস দুফের পরে মূলত আমাদের অতি পরিচিত বিজ্ঞানী কুলম্ব আসেন। কুলম্ব করেন কি, এই যে আকর্ষণ হচ্ছে, এই আকর্ষণটাকে তিনি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন, এবং এই সূত্রটাই অধ্যায়ে আমরা পড়ব, যে চুম্বক বলের যে সূত্র আছে, এই পুরো সূত্রটা একেবারে দেখতে গেলে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি যে সূত্র আছে না, হুবহু এটার মতোই, ওই সূত্রের মতোই, যেহেতু কুলম্ব দিছে। সো এই অধ্যায়টা আসলে পড়তে গেলে অনেকে বলে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটির ধারণা লাগবে, আসলে থাকলে একটু ভালো, যে রিলেট করে করে পড়া যায়। ওখানে আমরা তড়িৎ ফ্লাক্স পড়ছি, এখানে আমরা চুম্বক ফ্লাক্স পড়বো। ওখানে আমরা তড়িৎ ক্ষেত্র পড়ছি, এখানে আমরা চুম্বক ক্ষেত্র পড়বো। ওখানে তড়িৎ বল পড়ছি, এখানে আমরা চুম্বক বল পড়বো। ওখানে ডাইপোল মোমেন্টে আমরা টর্ক পড়ছি, এখানেও আমরা টর্ক পড়বো। বাট এই অধ্যায়ের জিনিসগুলোকে এই অধ্যায়ের আঙ্গিকে পড়বো। যদি ওই অধ্যায়টা আমাদের মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আমাদের পড়া থাকে, আমাদেরকে রিলেট করে পড়তে একটু ইজি হবে, এছাড়া কিছু না। না পড়লেও এই অধ্যায়টাকে আমরা কমপ্লিট করতে পারবো, কোনো প্রবলেম হবে না। তবে এই অধ্যায়ের পরেরটা পারতে এই অধ্যায়টা পারতে হবে। সো কুলম্ব আসে তখন এই জিনিসটাকে, তো তিনি এই জিনিসটাকে মূলত এইভাবেই ব্যাখ্যা করেন যে এটা হলো চুম্বক। সো চুম্বকের জন্য সূত্র দেন। স্ট্যাটিক ইলেকট্রিসিটি কুলম্বের যে ফোর্সটা আমরা পড়ছি ওইটা না, কিন্তু চুম্বকের জন্য একটা তিনি ফোর্স দেন। পরবর্তীতে তিনি বুঝতে পারেন যখন এটা ম্যাগনেট, তখন এবং পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে এটা আসলে চুম্বক না, এটা কি, এটা হলো একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এটা অনেক পরে বুঝতে পারেন, তখন তিনি স্ট্যাটিক ইলেকট্রিসিটির ওই যে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ, এই সূত্রটা তিনি অনেক পরে দেন, এখনই দেন নাই। এখন ফার্স্টে তিনি দিচ্ছিলেন ম্যাগনেট হিসেবে, ম্যাগনেটিজমের জন্য। পরবর্তীতে তিনি কুলম্বের স্থির বৈদ্যুতিক চার্জের কারণে বলটা সূত্র দেন। কিন্তু এই কুলম্বের পরে যে একটা বিজ্ঞানী আসে, সেই বিজ্ঞানী নিয়ে আমাদের আজকের পড়াশোনা, আজকের ক্লাসের টপিক, বিজ্ঞানী ওয়েরস্টেড। ওয়েরস্টেড খুবই একটা বলা যায় বেসিক কাজ করে গেছে, যেটা আমাদের এই অধ্যায়ে পড়তে হয়। ওয়েরস্টেডের এক্সপেরিমেন্ট, আসলে এক্সপেরিমেন্ট না এটা অ্যাক্সিডেন্ট না ইনসিডেন্ট, কেউ জানে না এটা। বিভিন্ন বইগুলোতে এটাকে বলা হয় এটা একটা অ্যাক্সিডেন্ট হিসেবে সে আবিষ্কার করে ফেলে। সে সবার সামনে বক্তৃতা দিচ্ছিলেন, হঠাৎ কইরা হয় কি, তার বক্তৃতার মাঝখানে তিনি একটা তারের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি মানে তড়িৎ প্রবাহ করতেছিলেন। হঠাৎ করে দেখেন যে তড়িৎ প্রবাহের আশেপাশে যে একটা ম্যাগনেটিক কম্পাস ছিল, সে কম্পাসটা বিক্ষেপ দেওয়া স্টার্ট করে। সো কেন বিক্ষেপ দিল, এটাই তার ছিল প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে তিনি কিছু জিনিস আবিষ্কার করে ফেলেন। সো আজকের অধ্যায়ের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টপিক হইল ওয়েরস্টেডের এক্সপেরিমেন্ট। সো আমরা একটু লিখে রাখি, ওয়েরস্টেডের এক্সপেরিমেন্ট। ওয়েরস্টেডের পরীক্ষা। ওয়েরস্টেডের পরীক্ষা বা ওয়েরস্টেড কনসেপ্ট অ্যাবাউট ম্যাগনেটিক ফিল্ড। সো ওয়েরস্টেড কি করেন, ওয়েরস্টেড যেটা করেন, তিনি একটা ব্যাটারি বা কিছু নেন, যেখান থেকে একটা তড়িৎ প্রবাহ হবে একটা তারের ভিতর দিয়ে। সো তিনি একটা তার এবং একটা ব্যাটারি বা কোষকে নেন, তড়িৎ কোষ, যেখান থেকে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে তড়িৎ প্রবাহ হবে। কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য সে নেন, কনস্ট্যান্ট ভেলোসিটি, এটা ইম্পর্টেন্ট। সো তিনি একটা খুব সহজ একটা ব্যাটারি নেন, এই ব্যাটারিকে একটা তারের সাথে যুক্ত করেন, এই তারের ভিতর দিয়ে সে তড়িৎ প্রবাহ করে। খুব ভালো কথা, সে তড়িৎ প্রবাহ করলো। সো তড়িৎ প্রবাহ হয় এটা আমরা জানি, ব্যাটারির সাথে কানেক্ট করছে। তিনি দেখান যে এখানে যদি একটা ম্যাগনেটিক কম্পাস থাকে, এটা হলো একটা ম্যাগনেটিক কম্পাস, ম্যাগনেটিক কম্পাসে একটা পোল থাকে, নর্থ পোল এবং সাউথ পোল। সো এটা ধরি আমরা নর্থ পোল, এটা সাউথ পোল। সো এর ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, সো তড়িৎ প্রবাহ যখন না ছিল, অর্থাৎ এখানে ধরো এখানে বন্ধ ছিল, তড়িৎ প্রবাহ বন্ধ ছিল, তখন এই অবস্থাতেই ছিল।
কিন্তু যখন এখানে তড়িৎ প্রবাহ হইল তখন এই কম্পাসটা একটু বিক্ষেপ দেখা দিল। এই কম্পাসটা বিক্ষেপ দেখা দিয়ে সে একটা দিকে সে মুভ করা স্টার্ট করলো। অর্থাৎ তড়িৎ প্রবাহের কারণে ম্যাগনেটিক কম্পাসটার ডিরেকশনটা কিছুটা এইরকম হয়ে গেল। সো নর্থ পোলটা একটু উপরে উঠে গেল, সাউথ পোলটা একটু নেমে গেল। এবং কিছুক্ষণ পরে সে এটি শান্ত হইল না, সে কিছুক্ষণ পরে আরেকটা কোষ লাগাইল, যেই কোষের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ ডিরেকশনটা এবার চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তড়িৎ প্রবাহের ডিরেকশনটা আগের চেয়ে ডিফারেন্ট হয়ে গেল। আগের চেয়ে যখন ডিফারেন্ট হইল তখন আগে নর্থ পোলটা ওপর দিকে বিক্ষেপ দিছিল, এইবার নর্থ পোলটা নিচের দিকে বিক্ষেপ দিল। নর্থ পোলটা এবার নিচের দিকে বিক্ষেপ দিল। সো নর্থ পোলটা এবার নিচের দিকে বিক্ষেপ দিল। সো এখান থেকে সে একটা জিনিস বলল যে চুম্বক ক্ষেত্র যেটা, চুম্বক ক্ষেত্র, সো চুম্বক ক্ষেত্র যারা জানি না একটু বলে রাখি, চুম্বক ক্ষেত্র হলো একটা ভেক্টর রাশি। চুম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি। চুম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, একে প্রকাশ করা হয় বি দিয়ে, এবং এর একক হইল টেসলা, এর একক হইল ওয়েবার পার মিটার স্কোয়ার, এর একক হইল আরও একক আছে, নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, অনেক একক আছে। সো কীভাবে ওইগুলো একক আসে, এগুলো এককে যখন আমরা যাব, এগুলো জিনিস যখন আমরা পড়াবো তখন দেখাবো। টেসলা একটা বিজ্ঞানীর নাম। ওয়েবার হইল মূলত চুম্বক ফ্লাক্সের একক। আমরা তড়িৎ ফ্লাক্সে একটা জিনিস পড়ছিলাম, একটু আমি হালকা এখানে যেহেতু আসলে দেখাই। তড়িৎ ফ্লাক্সে আমরা পড়ছিলাম ই ডিএ বা ইন্টিগ্রেশন অফ ই ডিএ, বা আমি সংক্ষেপে লিখি ই এ। সাপোজ এখান থেকে যদি আমি তড়িৎ ক্ষেত্রটাকে আলাদা করি, ই ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ফ্লাক্স ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এই একইভাবে চুম্বক ক্ষেত্র যেটা বি, এটা সমান চুম্বক ফ্লাক্স ডিভাইডেড বাই ক্ষেত্রফল। চুম্বক ফ্লাক্সের একটা একক হইল ওয়েবার, ক্ষেত্রফলের একটা একক হইল মিটার স্কোয়ার। সেখান থেকে আসছে মূলত ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা যেগুলো আসছে, এগুলো আমরা বিভিন্ন জায়গায় যখন যাব তখন আমরা সব কটা বিস্তারিত দেখাবো, বাট এখনই আপাতত এগুলো মনে রাখার দরকার নেই। জাস্ট এতটুকু বুঝে রাখি, চুম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, এটার একটা ডিরেকশন আছে, এতটুকু বুঝলেই এনাফ। চুম্বক ক্ষেত্রে একটা ভেক্টর রাশি, এর একটা ডিরেকশন আছে। সো তিনি এই পরীক্ষা থেকে কি দেখতে পাইল, যে তড়িৎ প্রবাহ যখন হচ্ছে তখন সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি না হলে কখনো বিক্ষেপই দিবে না। এবং তড়িৎ প্রবাহের ডিরেকশনটা যখন চেঞ্জ করে দিচ্ছি তখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্যই বিক্ষেপটা ডিফারেন্ট দিকে দেওয়া শুরু করতেছে, তাই না? এবং শুধু তাই না, অনেক জিনিস আছে যে থার্মোডাইনামিক্স আমরা দেখছি, কোনো একটা জিনিসকে গরম করে রেখে দিলে কি সাথে সাথে ঠান্ডা হয়ে যায়? উত্তর হলো না। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম, সার্টেন টাইম সে গরম থাকে, ধীরে ধীরে ঠান্ডা হয়। কিন্তু এই ক্ষেত্রে যখনই তড়িৎ প্রবাহ বন্ধ হয় কাঁটাটা আবার আগের জায়গায় ফিরে আসে, কাঁটাটা আবার আগের জায়গায় ফিরে আসে। অর্থাৎ আই যখনই বন্ধ হয়ে যায় তখনই কাঁটাটা আবার আগের জায়গায় ব্যাক করে। অর্থাৎ কাঁটা বন্ধ হওয়ার সাথে সাথে, চার্জ ফ্লো হওয়া বন্ধ হওয়ার সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে যায়। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা। এবং এই কয়টা থেকে আমরা যে ওয়েবারের সিদ্ধান্ত কয়টা আসতে পারি, সো সেই সিদ্ধান্ত কয়টা আমাদের মনে রাখতে হবে। সো সিদ্ধান্ত নাম্বার 1, আমরা যদি একটু সিদ্ধান্ত যাই, প্রথম সিদ্ধান্ত ছিল কোনো তড়িৎবাহী তারে যদি কোনো তড়িৎবাহী তারে তড়িৎ প্রবাহ হইলে বা তড়িৎ প্রবাহের কারণে তারের আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। দেখো, চুম্বক ক্ষেত্র সম্পর্কে মানুষের প্রথম ধারণা কি ছিল? এটা প্রকৃতিতে পাওয়া যায়, কোনো একটা পদার্থকে ঘষা দিলে হয়। কিন্তু তিনি এসে প্রথম দেখান যে তড়িৎবাহী তারে তড়িৎ প্রবাহ হইলে, অর্থাৎ চার্জ ফ্লো হইলে বা ইলেকট্রন ফ্লো হইলে চুম্বক ক্ষেত্র পাওয়া যায়। চুম্বক ক্ষেত্র
তৈরি হয়। সো এটাই হলো ইলেকট্রো এবং ইলেকট্রোম্যাগনেটিজম। এটাই মূলত তার প্রথম আবিষ্কার ছিল। সেকেন্ড কথা, এই যে চুম্বক ক্ষেত্রের মান এবং দিক, এটা তড়িৎ প্রবাহের মান এবং দিক এই দুইটার উপর ডিপেন্ড করে। স্বাভাবিক, এটা কমন সেন্সের কথা। তড়িৎ প্রবাহ যদি বেশি হয়, চুম্বক ক্ষেত্র কি বেশি হবে? তড়িৎ প্রবাহের দিক যদি ডিফারেন্ট হয়, চুম্বক ক্ষেত্রের দিকও ডিফারেন্ট হবে। সো চুম্বক ক্ষেত্রের মান ও দিক তড়িৎ প্রবাহের মান ও দিকের ওপর নির্ভরশীল। চুম্বক ক্ষেত্রের মান ও দিক তড়িৎ প্রবাহের মান ও দিকের উপর নির্ভরশীল। এটা ছিল ওয়েরস্টেডের দ্বিতীয় একটা এক্সপেরিমেন্টাল সিদ্ধান্ত। থার্ড যদি আমি সিদ্ধান্তটা বলি, থার্ড সিদ্ধান্তটা খুব সহজ, যে চুম্বক ক্ষেত্র ততক্ষণই বিদ্যমান থাকবে যতক্ষণ তড়িৎ প্রবাহ চলতে থাকবে। সো 3 নম্বর সিদ্ধান্তটা ছিল চুম্বক ক্ষেত্র ততক্ষণই এক্সিস্ট করবে বা বিদ্যমান থাকবে যতক্ষণ তড়িৎ প্রবাহ চলবে। আচ্ছা, তড়িৎ প্রবাহ চলা মানে কি? চার্জ ফ্লো হওয়া। চার্জ কি নাই হয়ে যাবে তারপরে? না, চার্জ তো থাকবে, কিন্তু চার্জ ফ্লো করবে না। চার্জ ফ্লো না করলে সেটাই হলো ইলেকট্রোস্ট্যাটিক্স, চার্জ ফ্লো করলে সেটা ইলেকট্রোডাইনামিক্স। ইলেকট্রোডাইনামিক্সের ফলে তৈরি হচ্ছে চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিজম। দ্যাটস ওয়াই ইট ইজ ইলেকট্রোম্যাগনেটিজম। সো ওয়েরস্টেডের পরীক্ষা মূলত আমাদেরকে এতটুকুই বলতে পারে যে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কি, চুম্বক ক্ষেত্রের মান কত, এগুলা ওয়েরস্টেড একটাও বলতে পারে নাই। এটা ওয়েরস্টেডের ব্যর্থতা। সো ওয়েরস্টেডের ব্যর্থতা কি? ওয়েরস্টেডের ব্যর্থতা হলো সে চুম্বক ক্ষেত্র আছে এটা বলতে পারলেও চুম্বক ক্ষেত্রের মান কত বা চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে এটা সে বলতে পারে নাই। ইভেন এইটাও বলতে পারে নাই যে কাঁটাটা, এই যে কাঁটা, চুম্বক শলাকা, এটা কোন দিকে মুভ করবে, কোন দিকে বিক্ষেপ দিবে, এটাও সে বলতে পারে নাই। এই যে চুম্বক কাঁটাটা কোন দিকে বিক্ষেপ দিবে, এটা মূলত বলতে পারেন, বলা যায় হলো অ্যাম্পিয়ারের সুইমিং রুল থেকে। সো আমরা যদি সেটা একটু জানার চেষ্টা করি, অ্যাম্পিয়ারের সুইমিং রুল খুব মজাদার একটা রুল এটা। অ্যাম্পিয়ার্স সুইমিং রুল, অ্যাম্পিয়ারের সুইমিং রুলটা কি, এটা আমাদেরকে একটু জানতে হবে। অ্যাম্পিয়ারের সুইমিং রুল বলেন যে সাপোজ এইটা হলো আমার একটা তার, আমার আগের মতো আঁকাই। এই পাশ করে আঁকাই তাহলে ভালো হবে। হ্যাঁ, সো এই তারের ভিতর দিয়ে সাপোজ এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। ওকে, এই দিকে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে অ্যাম্পিয়ারে বলেন, আর এখানে যদি একটা মানে কাটা থাকে, সাপোজ এইটা আমাদের কাটার এইটা হলো নর্থ পোল, এইটা হলো সাউথ পোল। সো এই যে তড়িৎ প্রবাহের কারণে এই কাটাটাতে কোন দিকে বিক্ষেপ দিবে, সো অ্যাম্পিয়ার বলে সুইমিং করতে হবে এখানে। সো এই তড়িৎ প্রবাহের দিকে যদি কোনো একটা মানুষ সুইমিং করে, এই মানুষটার বাঁ হাত, এটা হলো বাঁ হাত, এটা আমরা বাঁ হাত, আর এই পাশে থাকবে তো তার ডান হাত। সো ডান হাত, এটা ডান হাত। সো এই বাম হাতের দিকে, এই যে বাম হাতের দিকে মূলত নর্থ পোলটা বিক্ষেপ দিবে, অর্থাৎ নর্থ পোলটা এই ক্ষেত্রে এই দিকে বিক্ষেপ দিবে, সাউথ পোলটা এই দিকে উপরে উঠবে। এবং এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হলো এই সুর সরলরেখাটাকে এই মানে তড়িৎ প্রবাহের এই বর্তনীর নিচে স্থাপন করতে হবে, বা মানুষকে এই মানুষের
বুকটাকে বুকটাকে এই সুরশলাকার উপরে স্থাপন করতে হবে। সাপোজ আমি যদি এখানে এই সুরশলাটাকে উপরে স্থাপন করতাম, তখন মানুষকে উল্টাভাবে মানে উল্টা হয়ে যে সাঁতারটা কাটতে হয়, বুকটা উপর দিয়ে সাঁতার কাটতে হইতো। তখন আমরা সেইভাবে সুইমিং রুল দিয়ে এই কাটার বিক্ষেপ দিকটা বের করতে পারতাম। সো কাটা কোন দিকে বিক্ষেপ দিবে সেটা আমরা বের করতে পারি অ্যাম্পিয়ার সুইমিং রুল থেকে। বাট কাটা বিক্ষেপই তো আমাদের জানলে হবে না, আমাদের জানতে হবে যে আসলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে। আসলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে এটা মূলত আমরা জানতে পারি আরেক আরও দুইটা রুলস থেকে। একটা হলো ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম, আর একটা হলো ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। সো এই দুইটা নিয়ম থেকে আমরা মূলত চুম্বক ক্ষেত্রের এক্স্যাক্ট ডিরেকশনটা কোন দিকে সেটা বের করতে পারি। সো সেইটাতে আমরা যদি যাই, সো আমাদের নেক্সট টপিক চুম্বক ক্ষেত্রের দিক। আমরা কোন রুল অ্যাপ্লাই করে বের করব? আমরা ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম এবং ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম এই দুইটা রুলকে ইউজ করে বের করব। সো প্রথম যে রুলসটা আমরা দেখব চুম্বক ক্ষেত্রের দিক, আমাদের পড়াশোনার টপিক চুম্বক ক্ষেত্রের দিক। চুম্বক ক্ষেত্রের দিকে আমাদের প্রথম যে রুলসটা আমরা পড়াশোনা করব, আমরা একটু সাইডে লিখি তাহলে আমাদের পরে কম্প্যারিজন করতে ইজি হবে। সো প্রথম রুলসটা হলো ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম। কর্কস্ক্রু এটা একটু মানে টাফ বলতে পারি, কারণ স্ক্রু সব জায়গায় থাকে না আমাদের হাতের সামনে। কর্কস্ক্রু নিয়ম আর ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম যেটা, সেটা আমরা বেশি অ্যাপ্লাই করব। নিয়ম, সো ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম যেটা, সেটা হলো একটা স্ক্রুকে যদি আমি ঘুরাই, তাহলে সেটা যদি তড়িৎ যেই ডিরেকশনে যাবে, স্ক্রুকে ঘুরাইলে তো সে একটা ডিরেকশনে যাবে, সেই ডিরেকশনটা হবে তড়িৎ প্রবাহের দিক। আর যেই ঘূর্ণন দিকটা হবে সেই ঘূর্ণন দিকটা হবে মূলত চুম্বক ক্ষেত্রের দিক। সো চুম্বক ক্ষেত্রের দিক এবং মান মূলত আমরা এখান থেকে বুঝতে পারি। মানে মান আসলে এখান থেকে না, মানের জন্য আমাদের বার্ড-সাভার্ট ল পড়তে হবে। জাস্ট এতটুকু সে বলতে পারি যে দিকটা কোন দিকে। সো যদি আমি একটা চুম্বক মানে স্ক্রু নিই, এটা আমাদের স্ক্রু, স্ক্রুকে যদি আমি এবার ঘুরাইলাম, আবার আরেকটা স্ক্রু নিলাম, এই স্ক্রুকে আমি একটু অন্যদিকে ঘুরাবো, এই স্ক্রুকে আমি এই দিকে ঘুরাবো। এটাকে আসলে আমরা এইভাবে স্ক্রু দিয়ে সব জায়গায় বের করব না, আমরা মূলত ডান হস্ত নিয়ম ইউজ করেই বের করব। বাট এক্ষেত্রে আমরা জাস্ট একটু দেখি। সো যদি আমি স্ক্রুটাকে এই দিকে ঘুরাই মানে একটা বোতলের ক্যাপ যদি আমি খুলি সেই রকম হবে। সো স্ক্রুকে যদি এই দিকে ঘুরাই তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে? উপর দিকে। বিষয় খেয়াল করে দেখো, একটা বোতল যদি আমি নিই, এই যেটা একটা বোতল, এই বোতলের স্ক্রুটাকে যদি আমি এই দিকে ঘুরাই তাহলে সে খুলে ওপর দিকে চলে আসলো। যদি নিচের দিকে এই দিকে ঘুরাই, অর্থাৎ এইটার মতো এই দিকে ঘুরাই, তাহলে সে টাইট হচ্ছে, আরো নিচের দিকে যাচ্ছে। এইটার ক্ষেত্রে আমি যদি ঘুরাই তাহলে সে উপর দিকে আসতেছে। সো এই ওপর দিকে যখন আসবে, এই ঘূর্ণন দিকটাই হবে মূলত ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বা বি এর ডিরেকশন। আর যেই দিকে স্ক্রুটা মুভ করবে সেই দিকটা হবে আমাদের তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন। এক্ষেত্রে স্ক্রুটাকে ঘুরাচ্ছি এইদিকে, যদি এই দিকে ঘুরাই সেটা টাইট হবে, সে নিচের দিকে যাবে। এই নিচের দিকটা হলো তড়িৎ প্রবাহের ডিরেকশন। এবং স্ক্রুটা যেই দিকে ঘোরাচ্ছি সেটা হবে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রের ডিরেকশন বি। সো এতটুকু থেকে আমরা জাস্ট এটাই বুঝতে পারি যে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিক হবে অ্যাকর্ডিং টু তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের সাথে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কোন দিক হবে। আরও অনেক কিছু হইতে পারে, যেটা আমরা পড়বো। বাট এই দুইটা আমরা এই রুলসটাকে শুধু এখানে না, আরও বহু জায়গায় ইউজ করবো। ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম, আর এর চেয়ে বেশি যেটা সহজ একটা রুল সেটা হলো ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। ডান হাত মানেই আমরা ঘুরাবো এটা। আর বাম হস্ত নীতি এর পরে অনেক জায়গায় আসবে। বাম হস্ত নীতিতে আমরা বাম হাতকে জাস্ট এইভাবে স্থাপন করব, এই যে এইভাবে, প্রত্যেকটা পরস্পরের সাথে লম্বভাবে এইভাবে। এটা নিয়ে অধ্যায় যে ডান হাতকে জাস্ট ঘুরাবো আর বাম হাতকে জাস্ট এইভাবে স্থাপন করব, তাহলে পুরো অধ্যায়টাই কমপ্লিট আমাদের। সো আমাদের নেক্সট
যে আরেকটা নিয়ম আছে আমরা সেটাতে যদি যাই, সেই নিয়মটা ছিল আমাদের ফ্লেমিং এর ডান হস্তনীতি, রাইট হ্যান্ড পাম্প রুল, ডান হস্ত নীতি। সো ডান হাতকে আমরা এবার ঘোরাবো। সো আমি যদি একটা ডান হাত দেখাই, যে এটা ধরো আমাদের সাপোজ একটা ডান হাত। সো এই ডান হাতকে যদি আমরা ঘোরাই, হ্যাঁ এটা আমাদের ডান হাত। সো এইটাকে যদি আমরা ঘুরাই, সো এই ডান হাতকে আমরা যদি সাপোজ ঘুরাই এইভাবে, সো এই ডান হাতকে আমরা ঘুরাবো এবার। সো এই ডান হাতকে যদি আমরা ঘুরাই, তাহলে এই যে বৃদ্ধাঙ্গুলিটা যেই দিকে থাকবে, এই ডিরেকশনে আমাদের তড়িৎ প্রবাহের ডিরেকশনটা, এবং ডান হাতটা যেই দিকে ঘুরবে, এখানে আমাদের যেই দিকে ঘুরতেছে, যেই দিকে ঘুরতেছে, যেই দিকে ঘুরতেছে, এই ঘূর্ণন দিকটা হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড বা বি এর ডিরেকশন। দ্যাটস ইট, এটাই চ্যাপ্টার। সো এইটা অনেক ইজি, কারণ ডান হাত আমাদের পরীক্ষার হলে সব জায়গাতে থাকবে। এখানে অ্যাপ্লাই করা যায় কি, দেখি তো এটাকে ওই দিকে ঘোরাচ্ছি। সো ওই দিকে যদি ঘোরাই, মানে ডান হাতের আঙ্গুলগুলোকে ওই দিকে ঘোরাইতে হবে। ওই দিকে যদি ঘোরাই, তাহলে বৃদ্ধাঙ্গুলিটা নিচের দিকে, সো নিচের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, দ্যাট মিনস রাইট আছে এটা। এক্ষেত্রে এক্ষেত্রে ডান হাতের আঙ্গুলগুলোকে এই দিকে ঘোরাচ্ছি, তড়িৎ প্রবাহ উপর দিকে, স্ক্রু যাচ্ছে উপর দিকে। এবং এইটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো। এবং এইটাতে একটা অসুবিধা কি, যে তারটা সাপোজ এরকম বাঁকা হইল, এই ডিরেকশনে আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে, সাপোজ এই ডিরেকশনে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই জায়গায় স্ক্রু বসায় চিন্তা করাটা অনেক টাফ, আসলে অনেক টাফ। এখানে কোন দিকে কি হবে না হবে এটা চিন্তা করাটা অনেক টাফ। সোজা না হয় ইজি হয়, বা একটা তার বাঁকা যে কোনো একদিক চলে গেল, সেক্ষেত্রে তড়িৎ প্রবাহের সাথে যে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হবে, এটা বের করাটা একটু মানে কঠিন না, বাট টাফ হয়ে যায়। বাট আমরা এখানে এই ফ্লেমিংয়ের ডান হস্ত নীতিটা খুব সহজে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? ডান হাত যেদিকে তড়িৎ প্রবাহ হবে ওই দিক বরাবর আমরা বৃদ্ধাঙ্গুলিকে রাখবো, তারপরে বাকি আঙ্গুলগুলোকে ঘোরাবো। বাকি আঙ্গুলগুলোকে ঘোরালে যে ডিরেকশনটা পাবো, এই ডিরেকশনটাই আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তবে বিষয়টা কিন্তু ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক না, ঘুরে আসতেছে, একটা যাচ্ছে একদিক থেকে, আসতেছে একদিকে যাচ্ছে, আর একটা উপর দিকে যাচ্ছে। এবং ত্রিমাত্রিক জিনিসটাকে আমরা যদি একটু দ্বিমাত্রিকভাবে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, খেয়াল করো এখানে দেখাই। এখানে উপর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, খুব ভালো কথা, এবং এই পাশ দিয়ে সামনে দিয়ে আমাদের ম্যাগনেটিক ফিল্ডগুলো ঘুরতেছে। সো এই জিনিসটাকে ত্রিমাত্রিকভাবে এখানে আঁকাইছে দেখে বোঝা যাচ্ছে। যেহেতু এই পাশ থেকে, খেয়াল করো, এই পাশ থেকে ম্যাগনেটিক ফিল্ডটা আসতেছে, আসতেছে এই পাশে যাচ্ছে, যেই পাশে যাবে ওই পাশে আমরা একটা ক্রস দেব, দিয়ে একে একটা গোলের ভিতরে রাখবো। যেই পাশ থেকে আসতেছে ওই পাশে আমরা ডট দেবো, এটা আমরা ভেক্টরেও দেখছি। যেই পাশে যাচ্ছে ওই পাশে আমরা ক্রস দেব, যেই পাশ থেকে আসতেছে ওই ওই পাশে আমরা একটা ডট দেব, ওই পাশে আমরা একটা ডট দেব। যেই পাশে যাচ্ছে ওই পাশে ক্রস, যেই পাশে আসতেছে ওই পাশে ডট। এইভাবে আমরা প্রকাশ করতে পারি। এটাকে অনেকে অনেকভাবে মুখস্থি করতে বলে, বাট মুখস্থি করা লাগে না। একটু ব্রেনের ভিতরে যদি আমরা চিন্তা করি, একটা তীর কল্পনা করি আমরা। সো তীরের সামনে থাকে একটা চিকন মাথা, পিছনে থাকে হলো একটা আংটার মতো, যেখানে আমরা তীরটাকে ধরে বাঁধায় রেখে ছাড়ি। সো এই তীরটা যদি তোমার কাছ থেকে চইলা যায়, চইলা যায়, তাহলে তুমি পিছনের এই আংটাটা দেখতে পারবা, যেটা দেখতে একটু ক্রসের মতো। আর যেই পয়েন্টটা তোমার দিকে আসতেছে, যেই পয়েন্টটা তোমার দিকে আসতেছে সেটা একটা ফোটা ডটের মতো লাগে না? এইখান থেকে আমরা ডট দিই। এইভাবে আসলে মনে রাখা যায়। সো ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম বা ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, যেই নীতিটাই ইউজ করো না কেন, আমরা চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটাকে বের করতে পারি। চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কি হবে, বাট চুম্বক ক্ষেত্র আছে এটা বুঝলাম কিভাবে? ওয়েরস্টেডের সূত্র থেকে। চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটাকে বের করতে পারলাম কি থেকে? ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম থেকে, ফ্লেমিংয়ের ডানহস্ত নীতি থেকে। কিন্তু এই চুম্বক ক্ষেত্রের মানটা কি, মানটা কি, এইটা বের করতে হবে আমাদের বায়োট অ্যান্ড সাভার্টের ল থেকে। বায়োট সাভার্টের ল বা ল্যাপ্লাসের ল অনেকে বলে, কারণ ল্যাপ্লাস এই জিনিসটাকে আসলে ফ্লাক্সের নিয়ে যে ব্যাখ্যা করছিল,
বায়ার্ট সাভার্টের পরবর্তীতে ওই জিনিসটাকে নিয়ে আসা তাদের মতো কইরা একটু অন্যভাবে ব্যাখ্যা করছে। সো এটাকে আসলে বায়ার্ট সাভার্টের ল বলা হয়, বা অনেক জায়গায় ল্যাপ্লাসের লও বলা হয়েছে। কোনো সমস্যা নেই। ল্যাপ্লাস জিনিসটাকে জাস্ট একটু অন্যভাবে করছে, সে একটু ডিফারেন্ট আঙ্গিকে তড়িৎ প্রাবল্য ফ্লাক্সের দিকে নিয়ে গেছিল বিষয়টাকে। সো আমাদের পরবর্তী টপিক, যে একটা নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ প্রবাহ হচ্ছে একটা তারের ভিতর দিয়ে, সমস্যা নেই, এই তড়িৎ প্রবাহের কারণে যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে এর মানটা কত, চুম্বক ক্ষেত্রের মানটা কত। সো আমাদের পরবর্তী টপিক চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়। আর আগেই বলছি এই চ্যাপ্টারটাকে আমরা মূলত স্ট্যাটিক ইলেকট্রিসিটির সাথে একটু কম্পেয়ার করে করে পড়বো, যাতে আমাদের পড়াটা মনে রাখে। এই আজকের চ্যাপ্টারে আজকে যতটুকু দেখাচ্ছে এতটুকু মনে হতে পারে এটা তো স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে এরকম কিছু দেখি নাই। এরপরের পার্টগুলো এরপরের থেকে দেখা, আজকে মূলত আমরা আহ, চুম্বক ক্ষেত্র যে আছে এটার একটা ইতিহাস দেখলাম, এবং সেখান থেকে চুম্বক ক্ষেত্রে একটা সামান্য একটা মান দেখলাম, সামান্য একটা অ্যাপ্লিকেশন দেখলাম, বায়ার্ট সাভার্টের ল এখন দেখবো। এর পরবর্তীতে যা কিছু আমরা দেখব ওই একেবারে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির ধাঁচে দেখে আসবো। আজকে জাস্ট একটা প্রুভের খাতিরে আমরা এই জিনিসটা দেখতেছি যে চুম্বক ক্ষেত্র আছে, এর ডিরেকশন একটা আছে, এবং এর একটা মান বের করা যায়, এর একটা মান বের করা যায়। চুম্বক ক্ষেত্রে যখন আমরা বলকে নিয়ে আসবো, চুম্বক বল, তখন কিন্তু চার্জ কয়েকটা জিনিস আসবে। এক তো চার্জ ফ্লো হইতে হবে, অর্থাৎ আই বা তড়িৎ প্রবাহ থাকবে, সেখানে বল থাকবে, সেখানে সেখানে চুম্বক ক্ষেত্র থাকবে। আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে কিন্তু আই নিয়ে কাজ করি নাই, সেখানে চার্জ চুপচাপ ছিল, কিচ্ছু হয় নাই সে চার্জে, সেহেতু সেখানে আই আসে নাই, চার্জ কিউ কিউ এর মতো থেকে গেছে। এখানে আই আসবে, আয়ের একটা ডিরেকশন আছে, একটা দিকে যাবে, যদিও ভেক্টর না হোক তার তো ডিরেকশন আছে, বল আছে, এবং তড়িৎ চুম্বক ক্ষেত্র আছে। সো তিনটা জিনিসকে নিয়ে তখন সাথে চলতে হবে। সো সেই জিনিসটাতে আমরা যাব নেক্সট, এর পরবর্তী ক্লাস থেকেই সেটাতে যাব আমরা। বাট আপাতত আমরা বলে আপাতত পা রাখতেছি না, আমরা চুম্বক ক্ষেত্র এবং অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ এই দুইটাকে কম্বাইন্ড করে চলতেছি। আজকের ক্লাসটাই চলবো, এরপরে আমরা একেবারে স্ট্যাটিক ইলেকট্রিসিটির ধাঁচে পড়বো। সো নেক্সট ক্লাসে আমরা খুব ভালো একটা দিকে চলে যাব, অধ্যায়ের ভিতরে আমরা চলে যেতে পারবো। আজকে আসলে অধ্যায়ের একটা ইন্ট্রোতে আছি আমরা, সত্যি বলতে ইন্ট্রো। সো আজকের আহ, পরবর্তী টপিক, মানে ফার্স্টে দেখলাম ওয়েরস্টেড আছে, চুম্বক ক্ষেত্র প্রমাণ আছে, দিক ম্যাক্সওয়েল এবং ফ্লেমিং দেখলাম। এবার মানে আসবো আমরা। মান, মান কিভাবে পাবো? বায়োট অ্যান্ড সাভার্টের ল, বায়োট স্যাভার্ট। আসলে এখান থেকে আমরা মানও পাইবো, মান তো পাবোই, দিকও পাবো। তাহলে এবং এখান থেকে আমরা ভেক্টর ফরম্যাটে দিকও নিয়ে আসতে পারবো, কোনো প্রবলেম নেই। তো বায়োট সাভার্ট কি বলছে? বায়োট সাভার্ট বলছে যে কোনো একটা তার, যদি আমার একটা তার থাকে, এই তার দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে, এর জন্য একটা নির্দিষ্ট বিন্দু, সাপোজ এটা এটা একটা নির্দিষ্ট বিন্দু পি, এই পি বিন্দুতে কি পরিমাণ চুম্বক ক্ষেত্র তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে, এটা আমরা জানি না, জানি না, কিন্তু আসলে জানি না, বের করাটা অনেক টাফ। কারণ এখানকার জন্য একটা চুম্বক ক্ষেত্র হবে, এখানকার জন্য একটা, এখানকার জন্য একটা, হইতে পারে তারটা সামান্য আরো বেঁকে গেছে, বা এইদিকে চলে গেছে, বা এখানকার তার এইদিকে গেছে। সো বিভিন্ন কিছু হইতে পারে। সো একটা তার বিভিন্ন অবস্থানে বিভিন্নভাবে থাকতে পারে, তার জন্য বিভিন্ন চুম্বক ক্ষেত্র হইতে পারে। সো এই পুরো তারের জন্য আমরা চুম্বক ক্ষেত্র কি হবে এটা বলতে পারি না, কিন্তু এই তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের কারণে এই তারের একটা ক্ষুদ্র অংশ যদি আমরা নিই, ডিএল অংশ, ক্ষুদ্র একটা অংশ ডিএল নিলাম, এই ডিএল অংশের জন্য এই পি বিন্দুতে কি পরিমাণ কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এটা আমরা বের করতে পারি। আর এটাই দরকার, এর বেশি কিছু দরকার নেই, এরপরে আমরা ইন্টিগ্রেশন করে অনেক কিছু চলে যেতে পারি। সো এই ডিএল অংশের জন্য এক্সপেরিমেন্টালি দেখা গেছে, এই ক্ষুদ্র ডিএল অংশের জন্য, এই ক্ষুদ্র ডিএল অংশের জন্য এই পি বিন্দুতে যদি এই ডিএল এর মাঝখান বা মাঝখান বিন্দু থেকে যদি এটা ডিরেকশন আর হয়, সাপোজ আর আর হয়, সাপোজ, সো
এই বিন্দুতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড বা ডিবি পাওয়া যাবে এটা ডিপেন্ড করে কয়েকটা বিষয়ের উপর। প্রথম বিষয় যে বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা আমরা মানে কমন সেন্স থেকে বলতে পারি, সেটা হলো এই ডিবিটা ডিপেন্ড করে, এই ডিবিটা তড়িৎ প্রবাহের উপরে ডিপেন্ড করে। তড়িৎ প্রবাহ যদি বেশি হয় তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই বেশি হবে। এটা আমরা ওয়েটসটিডের সূত্রেও বলছিলাম যে চুম্বক প্রবাহের মান ও দিক তড়িৎ প্রবাহের মান ও দিকের উপর ডিপেন্ড করে। সো এর মানের উপর ডিপেন্ড করে, অবশ্যই করে। ইভেন এর দিকের উপরেও ডিপেন্ড করে, সেটাতে আসতেছি। সো এর তড়িৎ প্রবাহের মানের উপরে ডিপেন্ড করে, এটা একটা কথা। দ্বিতীয় কি কথা, এই ডিএল এর লেন্থ কতটুকু, ডিএল কে আমি কতটুকু নিছি এটার উপর ডিপেন্ড করে। সো ডিবি ডিএল এরও প্রপোর্শনাল। ডিএল যদি বড় হয় বেশি, ডিএল যদি ছোট হয় চুম্বক ক্ষেত্রের মান কম। থার্ড আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে ডিস্টেন্স। সো ডিস্টেন্সের উপর কি হবে, ডিস্টেন্স যদি বেশি হয়, দূরে যদি থাকে, চুম্বক ক্ষেত্রের মান অবশ্যই কম হবে। সো কিভাবে কম হবে, সো ডিবি ইজ প্রপোর্শনাল টু 1/r²। অর্থাৎ আর ডিস্টেন্সে কি পরিমাণ চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে এটা মূলত এই ডিএল এর মধ্যবিন্দু থেকে ওই পি বিন্দুর সংযোজক রেখার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ডিএল থেকে পি বিন্দুতে, ডিএল এর জন্য ক্ষুদ্র একটা অংশ ডিএল এর জন্য পি বিন্দুতে কি পরিমাণ চুম্বক ক্ষেত্র হবে সেটা ডিএল এর মধ্যবিন্দু থেকে ওই পি বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। শুধু এতটুকুই না, আর একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হইল, খেয়াল করে দেখো, আমি একসময় বলছিলাম যে চুম্বক তড়িৎ প্রবাহের মানের দিকের উপরও ডিপেন্ড করে। তড়িৎ প্রবাহের দিক যদি ডিফারেন্ট দিকে হয়, অপোজিট দিকে হয় তাহলে এর মান চেঞ্জ হবে। সো আসলে তড়িৎ প্রবাহের দিকের উপর এটা ডিপেন্ড করে। কিন্তু কিন্তু তার মানে তড়িৎ প্রবাহ তো এখানে একটা ভেক্টর রাশি হিসেবে কাজ করতেছে, ভেক্টর রাশির মতো কাজ করতেছে। সো তড়িৎ প্রবাহকে আসলে আমাদের এখানে ভেক্টর রাশি হিসেবে কনসিডার করা উচিত, কিন্তু না, করব না, কারণ তড়িৎ প্রবাহ তো ভেক্টর রাশি না। সো এই তড়িৎ প্রবাহের যে ডিরেকশনটা, এই ডিএল কে আমরা সেই ডিরেকশনে কল্পনা করব, এবং এইটা সায়েন্টিস্টরা বার্ট সাভার্টি করে গেছে। ডিএল এর ডিরেকশন আমরা তড়িৎ প্রবাহের দিকেই নিব। সাপোজ যদি তড়িৎ প্রবাহ এই দিকে হইতো, তাহলে এই ডিএল অংশের যে দিকটা এটা আমরা এই দিকে নিতাম। কেন নিলাম, কারণ এই ডিএল এর দিকটা আমার দরকার আছে। এই ডিএল এর দিক এবং ডিএল এর মধ্যবিন্দু থেকে পি এর যে দূরত্ব আর ভেক্টর, এই দুইটা দিকের মাঝখানে উৎপন্ন যে কোণ থিটা, এই থিটার ওপর ওই ডিবি নির্ভর করে। তুমি চিন্তা করো, এই আর ডিস্টেন্সই আমি নিলাম, কিন্তু এই আর ডিস্টেন্সটা একটু এই দিকে নিলাম। সো আর ডিস্টেন্সটা যদি একটু এদিকে নিই তাহলে কাছাকাছি হবে ব্যাপারটা। সো এই জায়গায় দেখা যায় সায়েন্টিস্টরা দেখছে যে এই আর ডিস্টেন্সের কারণে যদি এখানে লম্ব বরাবর থাকতো তাহলে অনেক বেশি তড়িৎ প্রাবল্য পাওয়া যাইতো, অনেক বেশি তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র পাওয়া যাইতো। কিন্তু যদি একটু কোণার দিকে চলে যায় তাহলে এটা কম হয়ে যায়। আবার এই দিকে যদি একেবারে চলে আসে তাহলেও কমে যায়। সো একেবারে 90 ডিগ্রিতে সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রটা বিরাজমান থাকে, বিদ্যমান থাকে। কিন্তু যখনই থিটার মানটা কমে বা 90 থেকে বাড়া শুরু করে তখনই এই ডিবির মানটা আসলে কমা স্টার্ট হয়। তার মানে ডিবিটা আসলে থিটার কোন অনুপাতের সাথে সমানুপাতিক সম্পর্ক রাখতেছে। 90 ডিগ্রিতে বেশি, বাকি দুই দিকেই কম, তার মানে এটা সাইন থিটাকে নির্দেশ করতেছে। সো ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা, যেখানে থিটা থিটা অবশ্যই ডিএল এবং আর এর মাঝখানের কোণ। আমি কিন্তু এই কোণকে নিয়ে নাই, এই কোণকে নেওয়া যাবে না, এই কোণকে নেওয়া যাবে না, কারণ ডিএল এর ডিরেকশন এটা না। ডিএল এর ডিরেকশন নিতে হবে আই এর দিকে। আই যদি এই দিক হইতো তাহলে এই দিককার কোণটাকে আমরা নিতাম। সো এই দিকের কোণটাকে আমরা নিব না, আমরা নিব ডিএল এর দিক। ডিএল এর দিক কোনটা, তড়িৎ প্রবাহ যে দিক হবে সেই দিকটা ডিএল এর দিক নিব, কারণ তড়িৎ প্রবাহের দিকটা এখানে ইম্পর্টেন্ট। সো তড়িৎ প্রবাহকে আইদার তুমি এখানে ভেক্টর রাশি হিসেবে কনসিডার করতে হইতো, অথবা তোমাকে তড়িৎ প্রবাহের ডিরেকশনটা অন্য কাউকে দিয়ে দিতে হইতো, আর তড়িৎ প্রবাহের জাস্ট মানটা তুমি ইউজ করবা। আমরা এখানে তড়িৎ প্রবাহের মানটাকে ইউজ করব,
আর তড়িৎ প্রবাহের দিকটাকে অন্য কাউকে দিয়ে দেব, যাতে আমাদের হিসাবে কোনো জায়গায় গড়মিল না হয়। সো এই 4টা কনসিডারেশন বার্ট এবং সাভার্ট দেখান যে ডিবি চুম্বক ক্ষেত্রের মান তড়িৎ প্রবাহের সমানুপাতিক, চুম্বক ক্ষেত্রের মান ডিএল এর দৈর্ঘ্যের সমানুপাতিক, চুম্বক প্রবাহের মান ডিএল এর মধ্যবিন্দু থেকে পি এর ডিস্টেন্সের বর্গের ব্যস্তানুপাতিক এবং ডিবি সাইন থিটার সমানুপাতিক। সো এই কয়টা জিনিসকে যদি আমরা কনসিডার করি, একবারে লিখি, তাহলে ডিবি প্রপোর্শনাল টু কি লেখা যায়, আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। যদি আমি সমানুপাতিক চিহ্ন তুলে দিই, সমানুপাতিক চিহ্ন যদি আমি তুলে দিই, তাহলে কি আসে, ডিবি ইজ ইকুয়াল টু কে আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা কে এর একটা মান আছে, কে এর মানটা আমরা শূন্য মাধ্যমের উপরে ডিপেন্ড করে, শূন্য মাধ্যমে লিখি মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, যার মান 10⁻⁻7। একক কি হবে, একক বের করা সহজ, ডিবির মান ডিবির একক টেসলা, টেসলা, কে এর মান আমরা একক আমরা বের করব, আই এর মান হলো অ্যাম্পিয়ার, ডিএল এর মান হলো মিটার, আর এর মান হলো মিটার স্কোয়ার, মিটার মিটার স্কোয়ার কাটা গেলে অ্যাম্পিয়ার পড়ে থাকে, এই মিটার এই পাশে গেলে টি এম পার অ্যাম্পিয়ার, অর্থাৎ টেসলা অ্যাম্পিয়ার, সরি অ্যাম্পিয়ার ইনভার্স মিটার, দ্যাটস ইট। এটা এখন এখান থেকে যদি আমি বলি যে মিউ নটের মান কত, মিউ নটের মান সহজ, মিউ নট ইকুয়াল টু এই 4 পাই পাশে গেলে 4 পাই ইন্টু 10⁻⁻7, দ্যাটস ইট, এটাই। সো আপাতত আমাদের বায়ট সাভার্টের ল ছিল মূলত এই পর্যন্তই। সেখান থেকে আমরা বের করি ডিবি সমান কে আইডিএল মিউ নট আর স্কোয়ার, অর্থাৎ এখান থেকে যদি আমরা ডিরেক্ট লিখি যে বায়ট সাভার্টের লয়ের এক্স্যাক্ট ফরমেশনটা কি হবে, সেটা হলো ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, দ্যাটস ইট। এটা হলো বার্ট সাভার্টের এক্স্যাক্ট ফাইনাল ফর্মুলা, এবং এই ফর্মুলাটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের 2 মার্কের জন্য প্রশ্নটা আসতে পারে বা 1 মার্কের জন্য, বার্ট সাভার্টের লটাকে বিবৃতি করতে বলে। সো বার্ট সাভার্টের লয়ের বিবৃতিটা মূলত আমরা এখান থেকে দেব। আর এতটুকু আপাতত মুছাই রাখি, এখান থেকে আমরা ভেক্টর ফরম্যাট একটু পরে দেখতেছি। সো এখান থেকে মূলত আমরা যদি বার্ট সাভার্টের লয়ের বিবৃতি একটা লিখতে চাই, কিভাবে লিখব দেখি। সো কোনো একটা তড়িৎ ক্ষুদ্র একটা, এখানে তো আমরা ক্ষুদ্র একটা নিচ্ছি ডিবি, এটা ক্ষুদ্র একটা অংশ, ডিএল একটা ক্ষুদ্র অংশ। সো ক্ষুদ্র কোনো তড়িৎ পরিবাহীর আশেপাশে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ওই তড়িৎ পরিবাহী দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহের দৈর্ঘ্য এবং তড়িৎ প্রবাহ মানে ডিএল এবং এই আর এর মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দ্যাটস ইট। এই সূত্রটুকু এতটুকু লিখলেই হবে। তাহলে আমরা যদি লিখতে চাই, বিবৃতিটা এইভাবে আমরা লিখব, ক্ষুদ্র কোনো ক্ষুদ্র কোনো তড়িৎ পরিবাহী, কারণ আমি ডিএল নিছি ফার্স্টেই, ডিএল এর জন্য আমি বের করতে চাচ্ছি, আমি তো বেশি বড় নিতে পারবো না, বেশি বড় নিলে সেটা আসলে এটার ভিতরে আসবে না। সো ডিএল বা ক্ষুদ্র একটা পরিবাহীর জন্য আমাকে কমপ্লিটটা হিসাব করতে হবে। ক্ষুদ্র একটা তড়িৎ পরিবাহী তারের জন্য পরিবাহীর আশেপাশে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান
ওই তড়িৎ পরিবাহীর তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ পরিবাহীর দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং ও তড়িৎ পরিবাহী, এই যে তড়িৎ পরিবাহীর মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর মধ্যকার দূরত্বের গুণ, গুণ, এটা তো পরে আসবে। ওই তড়িৎ পরিবাহী এবং মধ্যবিন্দু থেকে আর দূরত্বের ওই তড়িৎ পরিবাহী দৈর্ঘ্য, ওই তড়িৎ পরিবাহী ও পরিবাহীর মধ্যবিন্দু থেকে দূরত্ব সমানুপাতিক। ও অর্থাৎ তড়িৎ পরিবাহী ওই পরিবাহীর মধ্যবিন্দু থেকে ওই তড়িৎ পরিবাহী, এই যে পরিবাহী ডিএল, ও পরিবাহীর মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর, অর্থাৎ যে বিন্দুটা আমরা বের করতেছি আশেপাশের কোনো বিন্দুর, ওই বিন্দুর সংযোজক রেখার মধ্যকার কোণের সাইনের গুণফলের সমানুপাতিক। সব কয়টা আমরা গুণ নিছি, আই, ডিএল এবং সাইন থিটা, এই গুণফলের সমানুপাতিক ও ওই মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দ্যাটস ইট। এটাই মূলত বিবৃতি। ক্ষুদ্র কোনো তড়িৎ পরিবাহী ডিএল জন্য পরিবাহীর আশেপাশে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান, তড়িৎ পরিবাহীর তড়িৎ প্রবাহ অর্থাৎ আই, তড়িৎ পরিবাহীর দৈর্ঘ্য ডিএল ও পরিবাহীর মধ্যবিন্দু মানে ডিএল এর মধ্যবিন্দুতে কই গেল, তড়িৎ পরিবাহী ও তড়িৎ পরিবাহীর মধ্যবিন্দুতে ওই বিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর, অর্থাৎ যে বিন্দু হয় যে আশেপাশের কোনো বিন্দু, ওই বিন্দুর সংযোজক রেখার মধ্যকার কোণের সাইনের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ সাইন নিব এবং এই গুণফলের আমরা সমানুপাতিক এবং ওই মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ওই মধ্যকার দূরত্ব আর যার বর্গের ব্যস্তানুপাতিক। এইটা ছিল আমাদের বার্ড-সাভার্টের লয়ের বিবৃতি, যেখান থেকে আমরা এখনই দেখতে পাইলাম যে বিবৃতি কইরা যদি আমরা এখানে কনস্ট্যান্ট নিয়ে আসি তাহলে আমরা পাই ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এখান থেকে তো মান পাইলাম, দিকটা কি হবে? দিক সহজ, ওপর দিকে আই যাচ্ছে, ফ্লেমিংয়ের ডান হস্ত নীতি অ্যাপ্লাই যদি করি, ওপর দিকে আই, ডান হাতকে ঘুরাবো, সো চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে এই দিকে, ডিরেকশনও পেয়ে গেলাম। সো ফ্লেমিংয়ের ডান হস্ত নীতি দিয়ে আমরা ডিরেকশনটা পাইলাম, কিন্তু আমরা সূত্রের মাঝখান থেকে ডিরেকশনটা পেতে পারি কিভাবে? যদি আমরা সূত্রটাকে ভেক্টর ফরম্যাটে দাঁড় করাইতে পারি। সো এখন আমরা বার্ড-সাভার্টের এই লটাকে ভেক্টর ফরম্যাটে নিয়ে যাব
এবং এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ কিছু কিছু ম্যাথে এই ডিএল এবং আর এই দুইটার ভেক্টর ফরমেশনটা আমাদেরকে দেওয়া থাকে। সো সেক্ষেত্রে আমাদেরকে ডিরেক্টলি আমরা ভেক্টর ফরম্যাটে হিসাবটা বের করব। সেক্ষেত্রে মানে অর্থোগোনাল ইউনিটে দেয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কিভাবে যাইতে পারি ওখানে। সো বিবৃতি থেকে যদি আমরা এই সূত্রের ভেক্টর ফরম্যাটে যাই, এখানেই দেখান যাবে বার্ট সাভার্টের সূত্রের ভেক্টর ফরম্যাট, ভেক্টর রূপ। সো ভেক্টর রূপটা কেমন? সো আগে দেখি সূত্রটা কেমন ছিল জানি, ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইটা ছিল আমাদের সূত্র। সো এই সূত্র থেকে যদি আমরা দেখি একটা ছোট্ট জিনিস চিন্তা করি 1 মিনিট, এখানে আই এদিক ফ্লো হচ্ছে, খুব ভালো কথা, ওই দিকেই ফ্লো হয়েছিল, এর জন্য আমরা চুম্বক ক্ষেত্র পাইলাম এই দিকে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রটা এই দিকে, চুম্বক ক্ষেত্রটা এই দিকে চলে যাচ্ছে, এই দিক থেকে আসতেছে, এবং এখান থেকে আর ডিস্টেন্স দূরে, এই যে আর ডিস্টেন্স, এইদিকে আর ভেক্টর, আর ডিস্টেন্স দূরে একটা বিন্দু ছিল, ওই বিন্দুর জন্যই আমরা চুম্বক ক্ষেত্র দেখছি। সো ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কোন দিক হইতো? ক্রস, মানে এই দিক বরাবর সে চলে যাচ্ছে। ওই একই আর ডিস্টেন্স দূরে যদি আমি এই দিক চিন্তা করতাম, আর ডিস্টেন্স দূরে যদি আমরা এই দিক চিন্তা করি, এই বিন্দুতে সে চুম্বক ক্ষেত্রটা আসতেছে। সো এই বিন্দুতে ডট, ওই বিন্দুতে ক্রস, দ্যাটস ইট, তাই না? এখন একটা জিনিস চিন্তা করতে, এখানে চুম্বক ক্ষেত্র বাদে যে কয়টা ডিরেকশনই আছে, সব কয়টা কি একটা প্লেনে আছে না? আই, আয়ের জন্য, আয়ের তো আমরা ডিরেকশন নেই নাই, আয়ের বদলে আমরা ডিএল এর ডিরেকশন নিছিলাম, এখানে ডিএল আর আর এই দিকে নিছিলাম। সো আই বা ডিএল এর যে ডিরেকশনটা ছিল আর আর এর যে ডিরেকশনটা ছিল, চুম্বক ক্ষেত্রটা সেটাকে ভেদ করে চলে গেছে এমন মনে হচ্ছে না? বা চুম্বক ক্ষেত্র সেই দিকে ভেদ করে চলে আসতেছে এমন লাগতেছে না? সো ব্যাপারটা এখানে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা না আই এর দিকে বা ডিএল এর দিকে, না আর এর দিকে, এই দুইটার একটা সংমিশ্রণ অন্য দিকে আসতেছে। সো এখান থেকে আমরা সেই ডিরেকশনটাকে কিভাবে বের করতে পারি চিন্তা করি। সো সাপোজ আমি একটা জিনিস বুঝতেছি, চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা ডিএল এবং আর এর ভেদ কইরা মনে হচ্ছে লম্বভাবে চলে আসতেছে, কারণ ডিএল দেখো এই বোর্ডের প্লেন অবস্থান করতেছে, চুম্বক তড়িৎ তারটাকেও আমি বোর্ডের ওপরেই স্থাপন করে রাখছি, ডিস্টেন্স আরটাকে আমি বোর্ডের ওপরেই রাখছি, কিন্তু যে চুম্বক ক্ষেত্রটা এটা মনে হচ্ছে বোর্ড থেকে এইভাবে লম্বভাবে বের হয়ে চলে আসতেছে, তাই না? সো একটা জিনিস এখানে একটু বুঝতে হবে, যদি আমরা ভেক্টর ফরম্যাটে দাঁড় করাতে চাই, এই যে ক্রস বা মানে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা, এইটা আর এবং ডিএল এর যে ডিরেকশন, এই দুইটার সাথে লম্বভাবে আছে। সো ডিএল এবং আর এই দুইটার ক্রসের মাধ্যমে আসলে আমরা বি বা চুম্বক ক্ষেত্রকে পাবো, এই জিনিসটা এখানে বুঝতে হবে। সো এখানে আমাকে অ্যাট এনি হাউ ডিএল এবং আর এর ক্রসকে নিয়ে আসতে হবে। সো যদি এখানে ডিএল এবং আর এর ক্রসকে আমরা নিয়ে আসতে চাই, সো এটাতে আমাদের ভেক্টর ফরম্যাট দাঁড় করাতে হবে। সো এখানে আমরা একটা ভেক্টর দিয়ে দিলাম চিহ্ন, এবং এখানে একটা একক ভেক্টর গুণ করে দিলাম। ওকে, একক ভেক্টর গুণ করে দিলাম, উপরে এবং নিচে উভয় স্থানে আর দিয়ে গুণ করে দিলাম আমরা, যে কি আর দিয়ে গুণ করি, তো মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, উপরে আমরা আর গুণ করব, উপরে যদি আর গুণ করি তাহলে আই ডিএল আর সাইন থেটা ডিভাইডেড বাই আর কিউব হয়ে যাবে, আর স্কোয়ার ছিল আর কিউব হয়ে যাবে, একক ভেক্টরটা থেকে গেল। এখন একটা জিনিস দেখি, সাইন থিটা মূলত কাদের মধ্যকার কোণ? আর এবং ডিএল, আর এবং ডিএল এর মধ্যকার কোণ, ডিএল এবং আর এর মধ্যকার কোণ সাইন থিটা, ডিএল ইন্টু আর ইন্টু সাইন থিটা, সাইন থিটা ডিএল এবং আর এর মধ্যকার কোণ। সো যদি আমরা কি লিখতে পারি ডিএল ক্রস আর, লেখা কি যায়? ডিএল ক্রস আর সমানই তো ডিএল আর সাইন থিটা, তাই কি না? এবং এদের একক ভেক্টরও আছে, একক ভেক্টর থাকলেই তো আমরা এখানে
এর সাথে একক ভেক্টর যদি থাকে, একক ভেক্টর এটা মান, এটা ডিরেকশন, সেখান থেকে আমরা লিখতে পারি একদম ভেক্টর ফরম্যাটে ডিএল ক্রস আর। অনুরূপভাবে ডিএল আর সাইন থিটা এমন সময় আমরা লিখতে পারি আর ক্রস ডিএল, এটাও তো লেখা যায়। সো এই দুইটার মধ্যে এখানে একটা লেখা যাবে। সো আমরা কোনটা লিখবো, ডিএল ক্রস আর না আর ক্রস ডিএল, এটা বুঝতে হবে এখানে। সো এখানে আমরা আসলে কিন্তু ভেক্টর পেয়ে গেছি, আর ডিএল আর সাইন থিটা, এবং একক ভেক্টরও আছে, দিক আছে, মান দিক সমান ডিএল ক্রস আর বা আর ক্রস ডিএল, আমরা দুইটার মধ্যে একটাই লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি। কোনটা লিখবো, সেটাই লিখবো যেটা লিখলে মূলত আমরা ডিরেকশনটা এইটা পাই। এখন এই ডিরেকশনটা পাই, তাহলে কোনটা লিখতে হবে এটা বুঝতে হবে। দেখা যাক, ডিএল এবং আর আমরা কি জানতাম, যে ভেক্টর মানে ডিএল এবং আর ক্রস করলেই তো আমরা মূলত ডিবি এর ডিরেকশনটা পাচ্ছি। তো এখানে তো আমরা ম্যাক্সওয়েলের রুলস থেকে বা ফ্লেমিং এর রুলস থেকে আগেই জেনে আসছি যে ডিবি এর ডিরেকশনটা কোন দিকে হবে। এখন ডিএল ক্রস আর করলে কি ডিবির সেই ডিরেকশনটাই পাওয়া যায়, নাকি আর ক্রস ডিএল করলে সেই ডিরেকশনটা পাওয়া যায়? ভেক্টর অধ্যায় ক্রস ডিএল করলে ডিবি এর ডিরেকশনটা কোন দিকে হয় আমরা দেখি। সো এই বিন্দুতে যদি আমরা আর ক্রস ডিএল করি, সো আর এর দিকে আমরা ডান হাতের আঙ্গুলগুলোকে রাখবো, ডিএল এর দিকে যাব। সো আর এর দিকে আমরা ডিরেকশন রাখি, ডিএল এর দিকে যদি যাই, তাহলে এই যে ডিরেকশনটা এইটা হবে আমাদের ডিবি এর ডিরেকশন, বৃদ্ধাঙ্গুলি। এটা আমরা ভেক্টর অধ্যায়ে দেখে আসছিলাম। সো এখানে আমাদের আর ক্রস ডিএল করলে আসলে চুম্বক ক্ষেত্রটা ভিতর দিকে তো যাবেই না, উল্টারও সামনের দিকে আসবে। কিন্তু তাই কি আসতেছে না, এখানে আমরা দেখলাম ভেতর দিকে যাচ্ছে। ডিএল ক্রস আর করি, তো ডিএল ক্রস যদি আর করি, তাহলে এই বিন্দুতে আমরা ডিএল এর দিকে আঙ্গুলগুলোকে রাখবো, আর এর দিকে আমরা মুভ করব। সো ডিএল থেকে আর এর দিকে আমরা মুভ করতেছি, আর এর ডিরেকশনটা সামনের দিকে, ডিএল এর ডিরেকশনটা উপর দিকে, তাই না? সো ডিএল এর দিক থেকে আমরা আর এর দিকে মুভ করতেছি না? বৃদ্ধাঙ্গুলিটা কই যাচ্ছে, ভিতর দিকে। বৃদ্ধাঙ্গুলিটা ভেতর দিকে, ইনওয়ার্ডস ভেতর দিকে চলে যাচ্ছে, এবং ভেতর দিকে গেলে আমরা কি দিই, ক্রস দিই। দেখো তো ডিরেকশনটা কি সেম পাওয়া গেছে? যেহেতু ডিরেকশন এখানে সেম পাওয়া গেছে, সো এখানে ডিএল ক্রস আর করলে আমরা মূলত ডিবি এর সঠিক ডিরেকশনটা পাই। সো এখানে আমরা ডিএল ক্রস আর না, বাস মানে আর ক্রস ডিএল করা যাবে না। আর ক্রস ডিএল করলে কিন্তু ডিরেকশনটা অপোজিট পাবো। আমরা নিউটনিয়ান মেকানিক্সে দেখছিলাম টর্ক করার সময় আমরা আর ক্রস এফ করতাম নাকি এফ ক্রস আর করতাম, এটা কিভাবে ডিফাইন করতাম? টর্কের ডিরেকশনটা কোন দিক হচ্ছে তার উপরে। সো আর ক্রস এফও কিন্তু যা অ্যান্সার দেবে আর এফ সাইন থিটা, এফ ক্রস আরও কিন্তু সেম অ্যান্সার দেবে, এফ আর সাইন থিটা। কিন্তু আমরা কোনটা লিখতাম, যেটা আমাদেরকে টর্কের ডিরেকশনটা এক্স্যাক্ট বলবে সেটা। সো এখানেও আমরা ডিএল ক্রস আর করলে যা পাবো, আর ক্রস ডিএল করলে সেম জিনিসই পাবো। কিন্তু কোনটা করব, সেটাই করব যেটা করলে আমরা সঠিক ডিরেকশন ডিবির পাবো সেটা। সো সঠিক ডিরেকশন আমরা পাচ্ছি এফ ক্রস আর করে, সরি সরি কি বলি, ডিএল ক্রস আর করে। সো এখানে আমরা লিখব ডিএল ক্রস আর। সো মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আই ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। এবং এইটাই হলো আমাদের ভেক্টর এক্স্যাক্ট ফর্ম। সো এতগুলো কিছু জাস্ট বোঝার জন্য ছিল, ম্যাথ জাস্ট এই 3 লাইন। সো এখান থেকে আমরা জাস্ট এই দুইটা জিনিসই মনে রাখবো, যে ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর কিউব ডিএল ক্রস আর। একটা হলো ভেক্টর ফর্মের সূত্র, আর একটা হলো ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইটা হলো আমরা স্বাভাবিক মান বের করার সময় ইউজ করব। সো এই দুইটা সূত্র মনে রাখলেই দ্যাটস এনাফ, এনাফ, মোর দেন এনাফ। বাট এখন এটা তো আমরা বের করলাম ছোট্ট একটা ক্ষুদ্র অংশের জন্য, বাট পরীক্ষায় তো ছোট্ট একটা অংশ দেয়া থাকবে না, পরীক্ষায় দেয়া থাকবে একটা বিশাল বড় তার। এই তারের জন্য এখানে কি পরিমাণ আমরা তড়িৎ প্রবাহ পাবো সেটা বের করা। সো একটা সসীম দৈর্ঘ্য তারের জন্য আমরা কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাবো, বা একটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য আমরা কি পরিমাণ একটা বিন্দুতে তড়িৎ প্রবাহ পাবো, এইবার আমাদের সেটাই টপিক।